গাদা গাদা নোটিশের বান্ডিল হাতে নিয়ে বিএলওরা দাঁড়ে দাঁড়ে ঘুরছে। অসংখ্য মানুষ এবার এসআইআর হিয়ারিংয়ের নোটিশ পাচ্ছে। বিভিন্ন রকমের ডিসক্রিপেন্সি সহ বিভিন্ন রকমের নোটিশ মানুষে পাচ্ছে। তারপরে তারা উদ্বিগ্ন কী করবে বুঝতে পারছে না, যাকে তাকে প্রশ্ন করছে। আমার কাছেও প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। সবাইকে ব্যক্তিগতভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব নয় বলে এই ভিডিওতে সমস্ত প্রসেসটা আলোচনা করছি। যারা নোটিশ পেয়েছেন তারা কি করবেন কি করবেন না সেই সমগ্র প্রসেসটা এখানে সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমে আমার আলোচ্য বিষয়গুলো বলে নিই, কী কী বিষয় আমি এখানে আলোচনা করব। প্রথমে হচ্ছে আপনি নোটিশ পেলে, হিয়ারিংয়ের নোটিশ পেলে কি করবেন এবং কি করবেন না, এটা প্রথম আলোচ্য বিষয়। দ্বিতীয় হচ্ছে আপনি শুনানিতে উপস্থিত হওয়ার জন্য কি কি ডকুমেন্ট সঙ্গে নেবেন আর কি কি নেবেন না। অনেকে অপ্রয়োজনীয় অনেক ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, এতে কিন্তু হয়রানি হচ্ছে, হিয়ারিং সাকসেসফুল হচ্ছে না। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডকুমেন্টগুলো আপনি হিয়ারিংয়ে নিয়ে যাচ্ছেন সেগুলো কিভাবে সাজাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাজানোটা ঠিক না হলে ওখানে সময় অপচয় হচ্ছে, এই ইয়ারোরা বিরক্ত হচ্ছে, ফলে আপনার শুনানি খারাপ হওয়ার ভয় থাকছে। কিভাবে সাজাবেন পরপর সেটা আলোচনা করে দেব। তারপরে আলোচনা করব আপনি যদি নাম সংশোধন করে থাকেন, অর্থাৎ 2002-এর তালিকায় নাম যদি আপনার ভুল থাকে, পরবর্তীতে আপনার 2025-এর তালিকায় যদি সংশোধিত নাম থাকে এবং আপনার কাছে যদি প্রমাণ না থাকে এই দুটো নামের যে একই ব্যক্তি সেটা যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে কি প্রমাণ দেখাবেন সেটাও আমি আলোচনা করে দেব, যে প্রমাণটা গ্রহণযোগ্য। তারপরে বলছি 6 জনের বেশি যদি আপনার পিতার নামে ম্যাপিং হয়ে থাকে, এই কারণে আপনার নোটিশ এসে থাকে, তাহলে যে বংশ তালিকা ডিক্লারেশন ফর্মটা আছে সেটা কিভাবে ফিল আপ করবেন, কোথায় পাবেন, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যেতে পারবেন। ফিল আপটা কীভাবে করবেন সেটাও আলোচনা করে দেব। তারপর বলছি আপনার কোনো আত্মীয় স্বজন যদি বাইরে থাকে এবং তার হয়ে যদি আপনি শুনানি করতে যান, তাহলে কোন কাগজটা আপনার লাগবে, কি কি ডকুমেন্ট নেবেন এবং যে আবেদনপত্রটা সেটা কোথায়, এখানে কমেন্ট বক্সের নিচে পেয়ে যাবেন। কিভাবে ফিল আপ করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। কমেন্ট বক্স ছাড়াও আপনি আর কোথায় পাবেন সে বিষয়ে আলোচনা করব। তো এগুলো ছিল মূল আলোচ্য বিষয়, যেগুলোর উপরে আমি এখানে আলোকপাত করতে চলেছি, আলোচনা করতে চলেছি। এবার এগুলো জানার আগে আপনাকে সবার প্রথমে যেটা জানতে হবে যে এসআইআর হিয়ারিং মূলত কোন বিষয়গুলির উপরে জোর দিচ্ছে এবং কোন ধরনের ব্যক্তিরা কি ডকুমেন্ট দেখাবেন। দেখুন, এই এসআইআর জিনিসটা কি আদতে শুরুতে কমিশন আমাদের কি বলেছিল, তো যে জিনিসটা বুঝে নেবেন সেটা হচ্ছে যদি আপনার নাম 2002 তালিকায় থাকে তাহলে আপনি কোন ডকুমেন্টসগুলোর উপরে জোর দেবেন, এবং যদি না থাকে আপনি কাউকে প্রজেনি দেখিয়ে থাকেন তাহলে কোন বিষয়গুলোর উপরে আপনি বেশি করে জোর দেবেন। তো আমাদের 3টে সময় তালিকা দেওয়া আছে এসআইআরে। একটা হচ্ছে জুলাই মাসের 1 তারিখ 1987 সালের আগে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার নিজস্ব ডকুমেন্টই আপনার ভারতীয়ত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট। আপনার নাম সেক্ষেত্রে যদি 2002-এর তালিকায় নাও থেকে থাকে, তারপরেও আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় এবং ফাইনাল তালিকায় আপনার নাম থাকার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় সময় সারণী হচ্ছে 1 জুলাই 1987 থেকে 2/12/2004। এই 2/12/2004 এবং 1 জুলাই 1987 এর মধ্যিখানে যাদের জন্ম তাদের যদি হিয়ারিং নোটিশ এসে থাকে, তাহলে তাদের নিজেদের ভারতীয়ত্ব প্রমাণ করার জন্য বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে যে উনারা ভারতীয়, অর্থাৎ বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয়, অতএব আমি ভারতীয়। সেক্ষেত্রেও এটা প্রমাণ হয়ে যাবে যে ও ভারতীয় এবং সেক্ষেত্রেও উনার ফাইনাল তালিকায় থাকার সম্ভাবনাটা জোরালো হবে, প্রবল হবে। এবং তৃতীয় যে তালিকাটা সময় সারণীতে দেওয়া আছে সেটা হচ্ছে 2/12/2004-এর পরবর্তী সময়ে যাদের জন্ম, তাদের বাবা এবং মাকে অতি অবশ্যই ডকুমেন্টালি প্রুফ করতে হবে যে তারা ভারতীয়, অর্থাৎ বাবা এবং মা দুজনেরই ভারতের কাগজপত্র, তারা যে ভারতীয় নাগরিক সেই জাতীয় কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় নাগরিক। তারপরেই আপনি ভারতীয় বলে গণ্য হবেন এবং তারপরে আপনার এই এসআইআরের ফাইনাল তালিকায় থাকার প্রশ্নটা আসছে। তো সময় সারণীর ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে গেল।
এবার যে বিষয়টা সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে সেটা হচ্ছে আপনার নোটিশটা কী বিষয়ে এসেছে সেটা নিয়ে বিএলআরওকে জিজ্ঞেস করুন। বিএলআরও আপনাকে পরিষ্কার সুন্দর করে বুঝিয়ে দেবে যে কী কারণে আপনার হিয়ারিংটা এসেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নাকি অন্য কারণে। ওটা ওখানে লেখাই থাকবে যে আপনার নামের বানানে ভুল, না বাবার নামের বানানে ভুল, নাকি 6 জনের বেশি প্রজেনি এসেছে। এই কারণগুলো আগে ভালো করে শুনে নিন, তারপরে আপনার ডকুমেন্টসটা সেইভাবে সাজাবেন এবং তাহলে আপনার শুনানিতে উপস্থিত হয়ে কাগজপত্র এবং আপনার যুক্তিটাকে উপস্থাপন করাটা খুব সুন্দর এবং সহজ হবে। তো প্রথমে আপনি যেটা জেনে রাখবেন সেটা হচ্ছে আপনার যদি নামের বানানের ভুলের কারণে, সারনেমের গণ্ডগোলের কারণে কিংবা আপনার বাবার নামে কোথাও ভুল আছে এ কারণে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি এসে থাকে তাহলে বেশি ঘাবড়ানোর কিছু নেই। কারণ আপনি মনে রাখুন যে আপনার শুনানি কিন্তু নামের বানানের উপরে খুব বেশি জোর দিয়ে হবে না, কারণ অসংখ্য মানুষের নামের বানানে কোথাও না কোথাও একটু না একটু ভুলভ্রান্তি আছে, অসংখ্য, সংখ্যাটা 80% প্রায়। তাহলে যদি শুধু নামের বানানের কারণে যে ডিসক্রিপেন্সিগুলো এসেছে এগুলোকে যদি বাতিল করে তাহলে 80% মানুষ ডিভোটার হয়ে যাবে। তাহলে এই জায়গাটাতে খুব বেশি আপনাকে সতর্ক থাকার দরকার নেই। আপনাকে যে জায়গাটায় সবচাইতে বেশি সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনি যদি প্রজেনি দেখিয়ে থাকেন আপনার বাবা অথবা মা, ঠাকুরদা, ঠাম্মা, দাদু, দিদা, নানা, নানিকে, তাহলে আপনাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কাগজপত্রের দ্বারা আপনার সম্পর্কটা ওনার সাথে প্রমাণ করতে হবে। যদি বাবাকে দেখিয়ে থাকেন তাহলে এমন কাগজ নিয়ে যাবেন যেটার দ্বারা প্রমাণ হয় যে যে ব্যক্তিকে আপনি 2002-এর তালিকায় দেখিয়েছেন উনি আপনার পিতা হয়। এটার কাগজ আপনার কাছে থাকা চাই। মাকে দেখালে মা, নানাকে নানা, নানিকে নানি, ঠাকুরদাকে, ঠাম্মাকে, দাদুকে, দিদাকে, যাকেই দেখান না কেন উনার একটা ডকুমেন্ট আপনার কাছে থাকা চাই। আপনি যেন প্রমাণ করতে পারেন যে আমার বাবা মার নাম ছিল না, এই কারণে ঠাকুরদা ঠাম্মাকে বা নানি নানাকে আমি দেখিয়েছি, এই যে ইনারা আমার এই যে এই সম্পর্ক, এটা আমার বংশতালিকা, এইভাবে ইনি আমার নানা হয় বা ঠাকুরদা হয় বা ঠাম্মা হয়। বোঝাতে পারলাম? মা বাবাকে দেখালে তো প্রমাণ করাটা সহজ, কারণ আপনার কোনো না কোনো ডকুমেন্টে উনার নাম পিতা বা মাতা হিসেবে উল্লেখ আছে। এই জায়গাটা আপনি জোর দেবেন, এই আপনি প্রমাণ করবেন যে 2002-এর তালিকায় 2002-এর তালিকাটা অবশ্যই সঙ্গে রাখবেন এবং সেটা হাইলাইট করে রাখবেন, দাগিয়ে রাখবেন নিচে। যদি হাইলাইটে থাকে তাহলে হাইলাইট করে রাখবেন যে ইনাকে আমি দেখিয়েছি এবং ইনার সঙ্গে আমার এটা সম্পর্ক। এই যে দেখুন ডকুমেন্টস এখানে লেখা আছে ইনি আমার মাতা হয় বা পিতা হয় বা ঠাকুর বা ঠাম্মা। এরকম কোনো একটা ডকুমেন্ট আপনি জোগাড়ের উপরে জোর দিন। কী কী ডকুমেন্ট জোগাড় করবেন সেটা তো আমি এখানে আলোচনা করবই। আপনি আশা করি ক্লিয়ার করতে পেরেছি কোন জায়গাটার উপর সবচাইতে বেশি জোর দেবে। সেটা হচ্ছে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি, বানানের ভুলের কারণে এসে থাকলে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই। আপনি সম্পর্কটা প্রমাণের উপরে জোর দিন। সম্পর্কটা কিভাবে প্রমাণ করবেন সেই ডকুমেন্টটা খুঁজে আপনি বের করুন। এক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এখানে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রেশন কার্ডকে অনলাইনে খুব সহজে সংশোধন করা যায়। আমি সংশোধন করে দেখাবো, ভিডিওটা দেখে নেবেন কমেন্ট বক্সে। মানে আপনার নাম, গ্রাম, জেন্ডার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, মাতা পিতার নাম ওখানে যদি অ্যাড করতে চান, এডিট করতে চান, খুব স্বল্প সময়ের মধ্যে এডিট করা যায়। আমি এডিট করে দেখাবো, দয়া করে ভিডিওটা একটু কমেন্ট বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো এবার আলোচনায় আসি যে আপনি কি কি ডকুমেন্ট নিয়ে হিয়ারিংয়ে যাবেন এবং সেই ডকুমেন্টগুলোকে কিভাবে পরপর সাজাবেন। সাজানোর লিস্টটা আমি কমেন্ট বক্সে একদম টেক্সট আকারে দিয়ে দেবো, ওই অনুযায়ী সাজিয়ে নেবেন। আর এখানে লেখা উঠছে, এই অনুযায়ী আপনি দেখে নিতে পারেন। প্রথমে একদম উপরে যেটা রাখবেন সেটা আপনার হিয়ারিং নোটিশ। আমি যেটা বলছি ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন যেন ভুল না হয়। প্রথমে হিয়ারিং নোটিশ রাখবেন। হিয়ারিং নোটিশ অরিজিনালটা দিন, তার আগে 1 কপি জেরক্স করে আপনার কাছে রেখে দিন। প্রত্যেকটা ডকুমেন্ট যেটা আমি বলছি যদি ওখানে 1 কপি নিয়ে নেয় তাহলে আপনার কাছে 1 কপি থাকা চাই। আপনি 1 কপি 2 কপি যে কপি পারেন জেরক্স করে রাখবেন প্রত্যেকটা জিনিস যেটা বলছি। এরপরে আপনি দেবেন যে এসআইআর যে এনুমেরেশন ফর্ম 1 কপি রিসিভ করে আপনাকে বিএলও দিয়েছিল সেটা সঙ্গে করে নিয়ে যাবেন। জেরক্স একটা আপনার বাড়িতে থাকা চাই, বা জেরক্সটা ওখানে দেবেন, অরিজিনালটা আপনার কাছে থাকা চাই। এরপরে 2002 সালের ভোটার তালিকা, যে ভোটার তালিকায় আপনি প্রজেনি দেখিয়েছিলেন কিংবা আপনি নিজে যেখানে আছেন সেই ভোটার তালিকাটা আপনি নিয়ে যাবেন এবং যেখানে আপনার নামটা আছে যত সিরিয়ালে সেই জায়গাটা হাইলাইট করে দেবেন বা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে নিচে একটুখানি দাগিয়ে রাখবেন যাতে চট করে খুঁজে পাওয়া যায়, সময় অপচয় না হয়। এরপরে ঠাকুরদা, ঠাম্মা, দাদু, দিদা বা অন্য কেউ যাকে আপনি প্রজেনি ম্যাপ করিয়েছেন
যাকে প্রজনি দেখিয়েছেন তার সঙ্গে সম্পর্কটা এস্টাবলিশ করা যায়, সম্পর্কটা প্রমাণ করা যায়, এরকম একটা ডকুমেন্ট আপনি অতি অবশ্যই নিয়ে যাবেন। যেটা প্রথমেই আলোচনা করলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি বানানের ভুলের কারণে বা সারনেমের ভুলের কারণে এসে থাকে সেটা অত ভয়ের নয়, আপনার সম্পর্কটা প্রমাণ করতে পারা চাই। আপনি নামের বানান ভুলগুলো পরবর্তীতেও সংশোধন করে নিতে পারবেন, সে সময় আপনি পাবেন, কিন্তু ওখানে সম্পর্কটা প্রমাণ করে আসা চাই যে ইনি আমার ঠাকুরদা হয় বা ঠাম্মা হয়, যাকে আমি প্রজনি দেখিয়েছি, কিংবা অন্য যে সম্পর্ক হয় সেটা যেন অতি অবশ্যই আপনি প্রমাণ করতে পারেন। এই ডকুমেন্টের উপরে জোর দিন, আপনার হিয়ারিং সফল হবেই হবে। এরপরে আপনি যে ডকুমেন্টগুলো নেবেন সেই ডকুমেন্টগুলো কি কি? প্রথমেই হচ্ছে আপনার যদি জন্মের প্রমাণপত্র থাকে তাহলে সেটা নেবেন পরিচয়পত্র হিসেবে। পরিচয়পত্র হিসেবে আপনি যে প্রথমে পরিচয়পত্রগুলো আমি আলোচনা করে দিই, পরিচয়পত্র কি কি। তো পরিচয়পত্র হিসেবে আপনি সঙ্গে রাখবেন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। আচ্ছা, এরপরে আপনি রাখতে পারেন সার্ভিস আই কার্ড, যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন আপনার যে সার্ভিস আই কার্ড সেটা আপনি রাখতে পারেন, এবং পেনশনের নথি, এগুলো রাখতে পারেন আপনি সঙ্গে ডকুমেন্ট হিসেবে। প্রত্যেকটা অরিজিনালগুলোও নেবেন, জেরক্সগুলো নেবেন, কিন্তু আলাদা আলাদা। আমি বলছি প্রত্যেকটা জেরক্স পেপারে, যতগুলো আপনি পেপার নিয়ে যাচ্ছেন প্রত্যেকটা জেরক্স কাগজে আপনি সাইন করবেন এক জায়গায়। তারপরে জেরক্সগুলো আলাদা এবং আপনার অরিজিনালগুলো আলাদা সাজিয়ে নেবেন। অনেক মানুষ যে ভুলটা করছে সেটা হচ্ছে শুধুমাত্র যাকে লিঙ্ক দেখিয়েছে হয় তার কাগজ নিয়ে যাচ্ছে কিংবা নিজের কাগজ নিয়ে যাচ্ছে। শুনে রাখুন, দুজনেরই কাগজ লাগবে। যাকে লিঙ্ক দেখিয়েছেন ওনারও জেরক্স এবং অরিজিনাল নেবেন, আপনারও পেপারসগুলোর জেরক্স এবং অরিজিনাল নেবেন। এবার আসি মাধ্যমিক লেভেল থেকে উঁচু, যদি আপনার জন্ম সার্টিফিকেট আছে তাহলে তো সেটা নেবেনই। তারপরে মাধ্যমিক থেকে উঁচু স্তরে যে সমস্ত পেপারসগুলো আছে আপনার যদি সেগুলো থাকে, সার্টিফিকেটসগুলো উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ যত দূর আপনার আছে সেগুলো চেষ্টা করবেন নেওয়ার, যদি মাধ্যমিকের উপর থাকে। মাধ্যমিকের আপনি পাস হলে সার্টিফিকেটটা নেবেন, আর যদি আপনি পাস না হন, নেহাত আপনার অন্য কোনো কাগজ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অতি অবশ্যই অ্যাডমিট কার্ডটাই নিয়ে যাবেন। এবার ধীর স্থিরভাবে বিএলওকে আপনি অ্যাপিয়ার করবেন, খুব বেশি তাড়াহুড়ো ওখানে করবেন না, ছটফটাবেন না এবং ভীত একদম হবেন না। ধীরে ধীরে আপনার যুক্তিটাকে উপস্থাপন করবেন এবং একটা একটা করে কাগজ যেভাবে আপনি সাজিয়ে রেখেছেন, সাজানোটা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন ভালো করে, ওইভাবে সাজাবেন। সাজিয়ে আপনি বিএলওকে একটা একটা করে কাগজ দিয়ে বিএলও আপনাকে জিজ্ঞেস করবে, আপনি তাকে বোঝাবেন। তাড়াহুড়ো করবেন না, আর খুব ব্যস্ত আছেন এটাও কিন্তু দেখাবেন না। আপনার থেকে এই ইআরও সাহেব কিন্তু অনেক বেশি ব্যস্ত, হাজার হাজার মানুষের শুনানি করছে তারা। এরপরে আপনার ডকুমেন্টের নথিটা আমি দিয়ে দিচ্ছি, এগুলো নোট করুন বা কমেন্ট বক্স থেকে কপি করে নেবেন। হিয়ারিং নোটিশ অরিজিনাল, ইএ ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম যেটা বিএলও আপনাকে রিসিভ করে দিয়েছিল সেটা এক কপি, অরিজিনাল জেরক্স। 2002 সালের যে ভোটার তালিকা সেটা অতি অবশ্যই সঙ্গে রাখবেন। বিএলও আন্ডারটেকিং ফর্ম, এইটা নিয়ে আলোচনা করতে আমি ভুলে গেছি। বিএলও আন্ডারটেকিং ফর্মটা যাদের নামের বানানে ভুল ছিল, 2002 সালে নামের বানানের ভুল থাকার কারণে আপনি নাম সংশোধন করে 2025-এ নতুন নাম এসেছে, এখন নাম দুটো মেলাতে পারছেন না, তাদের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল এবং আপনাকে বিএলও ডেকে একটা আন্ডারটেকিং দিয়ে যে সই করে পাঠিয়েছিল, সেই আন্ডারটেকিং ফর্মটা আপনি বিএলওর কাছ থেকে নিয়ে যাবেন। এটাই প্রমাণ করবে যে আপনার ওই ভুল নাম এবং এই সঠিক নামের যে ব্যক্তি সেটা একই ব্যক্তি। শুধুমাত্র এই ফর্মটা দিয়েই এটা প্রমাণ হয়ে যাবে, কারণ এখানে বিএলও দায়িত্ব নিয়ে ঘোষণা করছে যে এই ব্যক্তিকে আমি চিনি ও জানি, ইনি হচ্ছে ওই ভুল নামের এবং এই সঠিক নামের ব্যক্তি একই ব্যক্তি। তারপরে আপনার ভোটার ডকুমেন্ট, মানে আপনার আইডেন্টি প্রুফ করার জন্য যে ডকুমেন্টগুলো নেবেন সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট। কাস্ট আপনার হচ্ছে এসসি, এসটি, ওবিসি অতি অবশ্যই আপনি সঙ্গে রাখবেন। ওবিসি হলে রিভ্যালিডেট করা সার্টিফিকেটটা বেশি গুরুত্বপূর্ণ, যদি রিভ্যালিডেট না করে থাকেন এখনও, যারা করেননি ইমিডিয়েট করে রাখুন, যে ওখানে অ্যাকনোলেজমেন্টের স্লিপটা থাকবে, আপনার অন্তত এটাও কিছুটা কাজ করে দেবে যদি এখনই সেই সার্টিফিকেট আপনি না পেয়ে থাকেন হাতে। তারপরে যেটা আপনি রাখবেন সেটা হচ্ছে আধার কার্ড। এটা কিন্তু আপনার পরিচয়পত্র হিসেবে কাজ করবে, যে আপনি ব্যক্তিটাকে সেটা কাজ করবে, অতএব আধার কার্ডটাকে সঙ্গে রাখবেন। এবং কোনো ডকুমেন্ট না থাকলে আপনার এটাই কিন্তু একটা ডকুমেন্টের কাজ করবে। যদিও যে 13টা ডকুমেন্টের কথা কমিশন থেকে ঘোষণা করা হয়েছে তার বাইরে আরও অনেকগুলো ডকুমেন্ট আছে, কিন্তু সেগুলো স্ট্রং ডকুমেন্ট নয়, তার মধ্যে আধার কার্ড একটা। ওই 13টার মধ্যে 12টা ডকুমেন্ট কিন্তু স্ট্রং ডকুমেন্ট, চেষ্টা করবেন তার মধ্যে থেকে যে কোনো একটা যেন আপনার কাছে থাকে, তাহলেই হয়ে যাবে। না হলে অতি অবশ্যই আধার কার্ডটাকে সঙ্গে রাখবেন। এবার আসি সেই আলোচনায় যে আপনার
কিংবা আপনার পিতা মাতার নামে কিংবা যাকে আপনি প্রজনী দেখিয়েছেন ওনার নামে যদি 6 জনের বেশি প্রজনী হয়েছে এই অজুহাতে নোটিশ এসে থাকে, তাহলে এই দাবি যদি সত্য হয় সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ডিক্লারেশন ফর্মটা, বংশতালিকা ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এবং যদি সেটা মিথ্যা হয়, অর্থাৎ আপনারা 1 2 3 4 5 ভাই বোন যদি হয়ে থাকেন এবং আপনার বাবার বা মার বা যাকে প্রজনী দেখিয়েছেন তার নামে যদি ভুলক্রমে 6 জনের বেশি প্রজনী এসে থাকে, সেক্ষেত্রেও আপনাকে বংশতালিকা ফর্মটা ফিল আপ করতে হবে। এবং ফর্মটাকে কমেন্ট বক্স থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, আপনি বিএলওর কাছ থেকেও এটা পেয়ে যাবেন, অনলাইনে অ্যাভেলেবেল আছে। এই বংশতালিকার ফর্মটা অত্যন্ত জরুরি, এটা সঠিকভাবে ফিল আপ করে তথ্যগুলো দিয়ে কিভাবে করতে হবে আমি দেখিয়েছি ভিডিওতে, লিঙ্কে ক্লিক করে দেখে নিন। এই ফর্মটাকে অতি অবশ্যই আপনার লাগবে যদি আপনার 6 জনের বেশি প্রজনী সমস্যাটা এসে থাকে, সেটা সঠিক হোক বা বেঠিক। তারপরে আপনার পরিবারের কোনো সদস্য যদি বাইরে থাকে, তার জন্যে আপনাকে যে আবেদনপত্রটি লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে, কিভাবে ফিল আপ করবেন সে সম্পর্কিত ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবং এই আবেদনপত্রটিও কিন্তু আপনার সিগনেচার করা অতি অবশ্যই সঙ্গে রাখবেন। এবং সেই সাথে যার হয়ে আপনি শুনানিতে উপস্থিত হচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্ক প্রমাণ করা যায় এরকম একটা ডকুমেন্ট অতি অবশ্যই কিন্তু সঙ্গে রাখবেন। আপনি আপনার ভাইয়ের, দাদার, বাবার, মামার, কাকার যার হয়ে আপনি হিয়ারিংয়ে যান না কেন, তিনি হাসপাতালে থাকুক বা রাজ্যের বাইরে থাকুক বা দেশের বাইরে থাকুক, তার হয়ে আপনি শুনানিটা করতেই পারেন, কিন্তু ওই ডিক্লারেশন ফর্মটা লাগবে যেটাতে উনার তথ্য এবং আপনি উনার কে হন সেই সম্পর্কটা লেখা থাকবে। এবং সেই সম্পর্কটা প্রমাণ করার জন্য যে কোনো একটা কাগজ, সেটা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যাই হোক না কেন, আপনি সঙ্গে রাখবেন, তাহলে আপনার হিয়ারিং সফল হবে। তো আশা করছি সকলের হিয়ারিং শুভ হোক, সফল হোক। এবং আপনাদের প্রশ্নগুলো আশা করছি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো কমেন্ট বক্সে জানান, সেগুলোরও সমাধান নিয়ে আসার চেষ্টা করছি। কমেন্ট বক্সে অতি অবশ্যই দেখে নিন, আপনারা অনেকগুলো ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো এসআইআর হিয়ারিং সম্পর্কিত প্রত্যেকটাই আপনাদের কাজে দেবে। চ্যানেলটিতে জুড়ে থাকবেন এই অনুরোধ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।